This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠার। আগামী 1 ঘন্টা টানা খবর, কোনো রকম ব্রেক নয়। তবে শুধুমাত্র আমি থাকছি না, আমার সঙ্গে নিউজ রুম এবং নিউজ ডেস্ক রাখছেন আমার দুই সহকর্মী লিমা এবং মঞ্জিরা। তবে সন্ধ্যে সুপার প্রাইম টাইমের শুরুতে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে, জানেন, কলকাতা এই মুহূর্তে কি দুষ্কৃতীদের কাছে সেফ শেল্টারে পরিণত হয়েছে? কারণ উত্তরপ্রদেশের সিরিয়াল কিলারকে আমাদের বাংলা থেকে বলা ভালো কলকাতা থেকে গ্রেপ্তার করা হলো। এই সিরিয়াল কিলার সে পেরোলে মুক্তি ছিল, পেরোলে মুক্তি থেকেই সে পগার পার হয়ে গিয়েছিল ভিন্ন নামে, মানে নিজের পরিচয় গোপন করে সে দীর্ঘদিন ধরে বাংলায় থেকেছে। রিপন স্ট্রিট থেকে তাকে অবশেষে গ্রেপ্তার করা হলো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুশোভন। সুশোভন, এই মুহূর্তে সোহরাব সম্পর্কে কি আপডেট পাওয়া যাচ্ছে? কিভাবে দীর্ঘদিন সে থাকলো এখানে? দেখো, পুলিশ সূত্রে খবর প্রায় 10 থেকে 12 দিন সে কলকাতায় গা ঢাকা দিয়েছিল। আর পুলিশ এখনো পর্যন্ত জানতে পারছে সে গা ঢাকা দিয়েছিল, তার নাম পরিচয় সে গোপন করেছিল। কিন্তু সে এখানে কি করত? সে মূলত একেবারে অ্যাপ বাইক এখানে চালাতো। আর অ্যাপ বাইক তুমি জানো, চালাতে গেলে যে ডকুমেন্টস ব্যবহার করতে হয়, সেই ডকুমেন্টস তাহলে কী ব্যবহার করেছিল? সেই ডকুমেন্টস কি জাল? এটাই এখন গোয়েন্দাদের কাছে সবথেকে বড় প্রশ্ন। এবং এই যে সে সৌরভ, এই কুখ্যাত দুষ্কৃতী কলকাতার পাকশির থানা এলাকায় সে যে একেবারে গা ঢাকা দিয়ে রয়েছে, সেটাই কিন্তু পুলিশের কাছে খবর ছিল। এবং সেই জন্যই দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ তারা ইতিমধ্যেই এসছে এবং ইতিমধ্যেই সৌরভকে গ্রেপ্তার করেছে, পাকশির থানায় নিয়ে আসা হয়েছে। কিন্তু যেটা আরও গুরুত্বপূর্ণ তথ্য, এই সৌরভ সে কিন্তু পার্কস্ট্রিট এলাকায় সে আজকে আসে। পুলিশ তাকে প্রথমে ধরে এবং সে বলে সে অ্যাপ বাইক চালায় এবং পরবর্তীকালে আবারও বয়ানবদল করে। সে বয়ানবদল মানে সুশোভন, আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে যে প্রায় কতদিন ধরে সে, মানে এই সিরিয়াল কিলার সোহরাব প্রায় কতদিন ধরে বাংলায় ছিল এবং কতদিন ধরে এই অ্যাপ ক্যাব চালিয়েছে বা অ্যাপ বাইক চালিয়েছে? কারণ আমরা, মানে এইটা তো ভয়ানক অভিযোগ উঠছে। মানে তার পরিচয় দরকার হয় কোনো জায়গায় সে কাজ করতে গেলে, সেটা মানে এমন গভীরে কি করে পৌঁছলো যে সেখানে অ্যাপ বাইক চালিয়েছে দীর্ঘদিন ধরে? কতদিন ধরে করেছে এই কাজটা? দেখো, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। তার কারণ এখনো পর্যন্ত পুলিশের কাছে যা খবর সূত্র আমরা জানতে পারছি, 10 থেকে 15 দিন সে এখানে ছিল। কিন্তু সে আদতে একেবারে নির্দিষ্টভাবে কতদিন ছিল সেটা গোয়েন্দাদের কাছে জানার প্রয়োজন। আর অ্যাপ বাইক চালাতে গেলে জানো যে ডকুমেন্টস ব্যবহার করতে হয়, সেই ডকুমেন্টস দুভাবে ব্যবহার করা হতে পারে। এক, নিজের নাম পরিচয় বদল করে বা গোপন করে বা কোনো জাল বার করে সেটা একদম এই জায়গাটাই না আমার যেতে ইচ্ছা করছে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কি ভয়ানক কথা! প্রথম কথা তো একটা বিষয় যেটা আমরা প্রত্যেকবার প্রশ্ন করি যে আমার এই বাংলা, আমার এই কলকাতা কোথাও সেফ শেল্টারে পরিণত হচ্ছে কিনা দুষ্কৃতীদের কাছে। আর এই অভিযোগটা শুনে 6টা খুন করেছে সে উত্তরপ্রদেশে, তিহারে ছিল, সে পেরোলে মুক্তি পেয়ে সেটাকে আমার বাংলায় এসে অ্যাপ বাইক চালিয়েছে দীর্ঘদিন ধরে। এটা কি বলবেন আপনারা? দেখুন, এটা তো আমরা উইদাউট এনি হেজিটেশন এন্ড ক্রিস্টাল ক্লিয়ার যে কলকাতাকে একদম সেফেস্ট জোন হিসাবে ধরা ভেবে নিয়েছি। তাহলে তো এতগুলো স্টেট থাকতে কলকাতাতেই আসছে কেন? বিগত দিনের যদি ইতিহাস আপনারা দেখে থাকেন, ধরুন আপনারা আজকে এই কথা বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ সাংবাদিক যেভাবে আজকে এটা এক্সপ্লেন করলেন। কিন্তু আপনি কি জানেন যে হারবারিং অফেন্ডার বলে একটা সেকশন আছে? সেই সেকশনটা কি? সেই সেকশনটা যদি এদেরকে যারা শেল্টার দেয়, এদেরকে যারা সাহায্য করে, হারবারিং অফেন্ডার, তাদেরকে শাস্তি হচ্ছে ম্যাডাম, আপনি আমাকে বলুন। মার্ডার করে আসে, সন্ত্রাসবাদী, আজকে ভোট দেওয়ার জন্য এখানে আসছে, আজকে প্রধান হচ্ছে, তাদেরকে যে শেল্টার দিচ্ছে, they are also liable to be prosecuted under same section, that is harboring offender. আমি আপনাদের থ্রু দিয়ে জানতে চাচ্ছি যে এই সমস্ত অবশ্যই রাজনৈতিক নেতা, অবশ্যই একটা বিশেষ সম্প্রদায় ক্রিমিনাল। একদম এই প্রশ্নের উত্তরও সত্যি যে প্রশ্ন করেছেন অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, যে যারা তাদেরকে সাহায্য করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মুহূর্তে না 3টে ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ছবি তুলে ধরছি। উত্তরপ্রদেশের সিরিয়াল কিলার সোহরাব, যাকে আজকে রিপন স্ট্রিট থেকে আটক করা হলো। নিউ টাউন থেকে মনে আছে কয়েকদিন আগে পাঞ্জাবের গ্যাং, সেখানে রীতিমতো শুট আউটের ঘটনা ঘটেছিল এবং সেখানে হঠাৎ করে তদন্তকারী আধিকারিকরা চলে আসে এবং তারপর সেখানে শুট আউটের মতন ঘটনা ঘটে। সেই পাঞ্জাবের গ্যাং
তারাও এখানে সেফ শেল্টারে ছিল। একেবারে রাজস্থানের গ্যাং সল্টলেক থেকে তাদেরকেও আটক করা হয়, তারপর গ্রেপ্তার করা হয়। রিপন স্ট্রিট থেকে গ্রেপ্তার সোহরাব, যে 6টা খুন করেছে উত্তরপ্রদেশে। সিরিয়াল কিলার দেখলেন, এবার দেখুন আফগান নাগরিক। ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট বানিয়ে কলকাতায় ছিল এবং তারপর তার প্ল্যান ছিল কোথায় যাওয়ার, সেটাই জানাবেন আমাদের রিপোর্টার রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, কিভাবে পাকড়াও করা হলো, কি কি তথ্য এখনো পর্যন্ত পুলিশের হাতে এসছে? গতকাল রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে কলকাতা থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে ভারতীয় পাসপোর্টে নাসির খান নামক এক আফগানিস্তান নাগরিক, যার প্রকৃত নাম হচ্ছে A.B. ওয়াহাব, তিনি নিজের পরিচয় গোপন করে ভারতীয় সচিত্র পরিচয়পত্র তৈরি করে পাসপোর্ট বানিয়ে নাসির খান নামে তিনি একেবারে বুঝতে পারছি। রঞ্জিত, নজর রাখো। पासपोर्ट कहाँ से बनवाया था? जी कोलकाता में बना है। ये फेक पासपोर्ट कोलकाता कहाँ बनता है? कोलकाता में फेक तो नहीं है सब। দেখুন, এই মুহূর্তে সন্ধ্যের সুপার প্রাইম টাইমে সুপার খবর একটা ব্রেক করছি আমরা। এই মুহূর্তের খবর, দিল্লি বিস্ফোরণ সংক্রান্ত সেই খবর। কি খবর আমরা জানতে পারছি যে অপারেশন 6D6 এর পরে আরও কিছু কোড ওয়ার্ড আমরা জানতে পারছি, যেমন বিরিয়ানি এবং দাওয়াত। এই দুটো শব্দের হদিশ পাওয়া যাচ্ছে। জঙ্গিদের এনক্রিপ্টেড চ্যাটে মিলেছে এই দুটো কোড ওয়ার্ড। আরও একবার আপনাদের জানাচ্ছি, দুটো ওয়ার্ড বিরিয়ানি এবং দাওয়াত। বিরিয়ানি এবং দাওয়াত ছিল শাহিন উমর মুজাম্মেলদের কোড ওয়ার্ড। বিরিয়ানির অর্থ ছিল বিস্ফোরক এবং দাওয়াত মানে হামলার দিন। আর কি জানতে পারছি আমরা? সুপার এক্সক্লুসিভ এই খবর এই মুহূর্তে আমরা ব্রেক করছি এবং শান্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী, আরও বিস্তারিত জানাবেন। শান্ত, এই শব্দ, এই যে কোড ওয়ার্ডগুলোর, এগুলোর আসল মানেটা কি? শান্তর সঙ্গে আমরা যোগাযোগ করছি। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এই মুহূর্তে অন্তত সব থেকে বড় খবর, চাঞ্চল্যকর তথ্য, দুটো শব্দ, দুটো কোড ওয়ার্ড মিলেছে, বিরিয়ানি এবং দাওয়াত। শান্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। শান্ত, একদমই দেখো, একের পর এক সাংকেতিক শব্দ উঠে আসছে এই শাহিন মুজাম্মিল উমরদের ডায়েরি ঘাটলে, এবং এমনই এক দুটি সাংকেতিক শব্দ উঠে এলো তাদের সেই গোপন নথিগুলো থেকে। একটা বিরিয়ানি, দ্বিতীয়টি হচ্ছে দাওয়াত। তদন্তকারীরা যেটা মূলত তদন্তের পর বুঝতে পারছে এবং যেটা তারা নিশ্চিত হয়েছেন যে এই বিরিয়ানি অর্থাৎ বিস্ফোরণ, দাওয়াত অর্থাৎ হামলার দিন। অর্থাৎ এই দুটো শব্দ দিয়ে তারা মূলত কোথায় কোথায় হামলা হবে এবং বিস্ফোরণের দিনক্ষণ এবং কোথায় হামলা হবে সেটা মূলত একে অপরকে জানান দিত, এবং এই যে হ্যান্ডলারগুলোর সঙ্গে যোগাযোগ করত, এই হ্যান্ডলারের মাধ্যমে কিন্তু এই শব্দগুলো ব্যবহার করে তারা নিজেদের তথ্য জানাতো। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দগুলো, এই শব্দগুলো উঠে এসেছে তদন্তকারীদের হাতে, এবং এই শব্দ এবং এই তথ্যগুলো দিয়েই তদন্ত আরও এগিয়ে দিতে চাইছে। এবং এই নেটওয়ার্কের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে, কিভাবে এই শব্দগুলো ব্যবহার করা হতো, কারা কারা এই ব্যবহার করতো, সেগুলো কিন্তু তদন্তকারীরা খুব দ্রুত তুলে আনবে বলেও মনে করছেন তদন্তকারীরা। কথা হবে এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। কর্নেল চৌধুরী, দেখুন, এই যে কোড ওয়ার্ড, এই শব্দগুলো আসলে প্রয়োজন হয় কেন, কিভাবে এগুলো ব্যবহার করে এই ধরনের জঙ্গিরা? দেখুন, নর্মাল হোয়াটসঅ্যাপ চ্যাট যে কোনো সোশ্যাল মিডিয়াতে যখন কথা বলবেন, দিস আর অল, যদিও বলা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, কিন্তু এই এজেন্সির কাছে, আমি ডিটেলসে বলবো না, যে এজেন্সি হোয়াটসঅ্যাপ এনক্রিপ্টেড হলেও এবং বিভিন্ন যেসব চ্যাট আছে, টেলিগ্রাম, সিগন্যাল, এর মধ্যে থেকে কথোপকথন যেটা হয়, ইভেন লেখা রিয়েল টাইম ইনফরমেশন, যেখানে আপনি ধরুন আপনার বন্ধু অথবা বান্ধবীর সঙ্গে কথা বলছেন, যখন টাইপ করছেন, সেই যদি আমি আপনার ফোন যদি আমি দেখতে চাই, আমি কিন্তু আমার জায়গায় বসে অ্যাজ অ্যান এজেন্সি আই ক্যান এনক্রিপ্ট ইউর ফোন, কি লিখছেন আমি জানবো। তো সেই জায়গা থেকে এটাকে কভার আপ করার জন্য, এটাকে ক্যামাফ্লাজ করার জন্য এমন কিছু অ্যাপ করা হয়, অথবা ভয়েস প্রোটোকল এমনভাবে ইউজ করা হয় যাতে সচরাচর ধরা যায় না। বিশেষ করে ইরিডিয়াম সেট যেগুলো স্যাটেলাইট ফোন ইউজ করে, নিশ্চিতভাবে ধরা যায় না। এবং যেগুলো ধরুন বিভিন্ন মিডিয়াম ফরম্যাটে, তার মধ্যে দিয়ে যখন কথোপকথন করে, সেখানেও কিন্তু ওরা সচরাচর সোজা কথা বলে না। যেমন এখানে বিরিয়ানি বলেছে, এটা আমরা যখন ডিউরিং মাই কাশ্মীর টেনিওর এটা অনেক এই ওয়ার্ড পেয়েছি। অথবা মশালা, এই মশালা মানে এই কি ইউজ করছে, এর মধ্যে কয়েকটা সেট থাকে। এই শব্দগুলো কর্নেল চৌধুরী তদন্তকারীদের কতটা হেল্প করে, খুব সংক্ষেপে?
নিশ্চিতভাবে হেল্প করে যদি ধরতে পারে, কারণ এটা তো এখন ধরছে, পরে যখন ধরা গেছে ডিউরিং দ্য প্রসেস যদি ধরা যায় বোথ কমিউনিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ যদি লেখা হতো এনক্রিপ্টেড হতো তাহলেও ধরা যেতে পারতো। আনফরচুনেটলি এখন কিবোর্ড জিহাদি সবসময় ধরা যায়। আপনাকে ধন্যবাদ। বিরিয়ানি এবং দাওয়াত এই কোড নেমগুলো শুনলেন, কিন্তু আরো একটা কোড নেম যেটা সকাল থেকে আমাদের মনে আসছে সেটা কি অপারেশন D6। এই অপারেশন D6 মুজাম্মেল এবং উমরের ডায়েরি থেকে কিন্তু পাওয়া গিয়েছে এবং সেখানে কি উল্লেখ করা হয়েছে, আদিল, মুজাম্মেল, শাহিনদের জেরায় যে তথ্য পাওয়া যাচ্ছে 6 ডিসেম্বর 6টি গুরুত্বপূর্ণ পর্যটন স্থলে বিস্ফোরণের ছক ছিল ডাক্তারের মুখোশের আড়ালে থাকা জঙ্গিদের। সেই কারণে তারা অপারেশন D6 নামে এই কোড ইউজ করেছিলেন। এই মুহূর্তে আরো একটা বড় খবর, চাঞ্চল্যকর তথ্য দিয়ে আপনাদের। দিল্লি বিস্ফোরণে NIA এর হাতে যে তথ্য রয়েছে শুনলে অবাক হবেন। এই দিল্লি বিস্ফোরণের আগে তাদের প্ল্যান ছিল জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানো। কি পরিকল্পনা ছিল, আমি এই নিয়ে কথা বলতে চাইবো। এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুমে সিজার মন্ডল রয়েছে। সিজার, এখনো পর্যন্ত NIA এর কাছে কি কি তথ্য রয়েছে দর্শকদের জন্য? দেখো, NIA যে দ্বিতীয় গ্রেপ্তার করেছে সেই বিলাল ওয়ানি, জাসির বিলাল ওয়ানি, বাড়ি হচ্ছে উপত্যকায়, কাশ্মীর উপত্যকায়, তাকে জেরা করে কিন্তু এই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। জানা গিয়েছে এই ব্লাস্টের আগে, অর্থাৎ উমর যে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে সেই বিস্ফোরণের আগে তাদের পরিকল্পনা ছিল কমার্শিয়াল যে ড্রোন যেগুলো রয়েছে, সাধারণ যে ড্রোন, সেই কোয়াডকাপ্টারগুলোকে তার সঙ্গে সেগুলোকে মডিফাই করে তার সঙ্গে বিস্ফোরক বোঝাই করে নির্দিষ্ট লক্ষ্যে সেগুলোকে নিয়ে যাওয়া এবং সেখানে বিস্ফোরণ ঘটানো। অর্থাৎ ঠিক হামাসের কায়দায়, হামাস এর আগে সিরিয়া এবং ইসরায়েলের বুকে ঠিক যেভাবে হামলা চালিয়েছিল, কোয়াডকাপ্টারে বিস্ফোরক নিয়ে গিয়ে সেই বিস্ফোরক জনবহুল এলাকায় সেখানে বিস্ফোরণ ঘটানো এবং রিমোট কন্ট্রোল, কারণ তার সেন্সার রয়েছে, ক্যামেরা রয়েছে, রিমোটে দূর থেকে বসেই এই ধরনের হামলা চালানো যায়। এবং তার মাস্টারমাইন্ড ছিল এই জাসির বিলাল ওয়ানি, যার কে জেরা করে এই তথ্য পাওয়া গেছে। এবং এই যে গোটা যে ফরিদাবাদ মডিউল বলো বা ডক্টরস মডিউল বলো, সেই মডিউলের টেকনিক্যাল যে সাপোর্ট, সেই সাপোর্টটা দিত কিন্তু এই বিলাল ওয়ানি। আমি স্যার এই বিলাল সম্পর্কে আর দু একটা তথ্য জানবো, কারণ এনারা তো দিনের পর দিন ধরে রিসার্চ করে এবং একটা পার্টিকুলার টিম থাকে। এই বিলালের হিস্ট্রি এখনো পর্যন্ত কি কি সামনে এসছে? দেখো, বিলাল সম্পর্কে বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য উঠে এসছে। কুলগামের কাছে, যেটা হচ্ছে অনন্তনাগ জেলা, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলা কুলগামের কাছে কোয়াজিগঞ্জ এলাকায় তার বাড়ি। একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, তিনি পলিটিক্যাল সায়েন্সেস স্নাতক, কিন্তু ছোটোবেলা থেকেই তার এই টেকনিক্যাল বিষয়গুলো, প্রযুক্তির বিষয়ে যথেষ্ট আগ্রহ ছিল। এবং 2024-এ এই উমরের সংস্পর্শে সে আসে কুলগামের একটি বৈঠকে, এবং সেই উমরের সংস্পর্শে আসার পর উমর তাকে নিয়ে চলে যায় হরিয়ানাতে। এবং এখানেই আরেকটা বড় চমক অপেক্ষা করছিল NIA গোয়েন্দাদের কাছে। তারা জানতে পারেন যে উমর যখন তাকে হরিয়ানাতে নিয়ে যায়, আলফালা বিশ্ববিদ্যালয়ের পাশেই একটি ভাড়া বাড়িতে রাখার ব্যবস্থা করে এবং সেখানেই তার মগজধোলাই হয়। এবং তার পরিকল্পনা ছিল, অর্থাৎ উমরের পরিকল্পনা ছিল এই বিলালকে আত্মঘাতী বোমারু বানানোর। কিন্তু শেষ পর্যন্ত বিলাল রাজি হয় না। বিলাল ফের বাড়িতে অর্থাৎ উপত্যকায় ফিরে আসে, কিন্তু তারপরও এই ডক্টরস মডিউলকে যে টেকনিক্যাল সাপোর্ট, সেই সাপোর্টটা সে কিন্তু দিয়ে যাচ্ছিল। ধন্যবাদ সিজন। আজ সারাদিন ধরে আরও একটা ভিডিওর দিকে আমাদের নজর ছিল, উমরের শেষ ভিডিও। অর্থাৎ এই যে বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে সে, এবং তার আগে যে ভিডিও পোস্ট করেছিল, এবং সেখানে সে কি বলছে, সেখানে সে এই যে তার আত্মঘাতী হামলা, সেই আত্মঘাতী হামলার পক্ষে সওয়াল করেছে, একাধিক যুক্তি খাড়া করেছে। TV9 বাংলার হাতে সেই এক্সক্লুসিভ ভিডিও, পরিকল্পনা করেই যে হামলার ছক কষেছিল তা এই ভিডিও বার্তায় অন্তত একেবারে স্পষ্ট। A very misunderstood concept of what has been labeled as suicide bombing. It is martyrdom operations, and it is being known in Islam. There are multiple contraindications, there are multiple arguments that have been brought against it. Martyrdom operations. When a person presumes that he is going for sure die at a particular place
at a particular time, he goes against the presumption that a particular is going to die in a particular situation. উমরের শেষ ভিডিও বার্তা শুনেন, আত্মঘাতী বোমারু হওয়া মানে শহীদ হওয়া। আর এই উমার শেষ কোথায় ছিল? হরিয়ানার নুতে 30 অক্টোবর একটা বাড়ি ভাড়া করেছিল, সেখানে TV9 বাংলার প্রতিনিধি পৌঁছে গিয়েছিল এবং সেখানে গিয়ে আমরা কি দেখলাম এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলে কি জানলাম, যে প্রত্যেক দিনই রাতে ছাদে উঠে নিয়মিত তাকে চ্যাট করতে দেখা যেত এবং সে যে প্রত্যেক দিন আছে তার চাল চলনে কিন্তু এলাকার মানুষদের কোনো রকম সন্দেহ হয়নি। জঙ্গির ঘর থেকে বেশ কিছু ডায়েরি উদ্ধার হয়েছে এবং সেখানে দেখা গেছে 16টি পাতা একটা ডায়েরি থেকে ছেঁড়া রয়েছে এবং শাহিনের লেখা কিছু কোডওয়ার্ড সেই ডায়েরির একটি পাতা থেকেই পাওয়া গিয়েছে। আমরা পৌঁছেছি নুহের হিদায়ত নগর এলাকায়, যে বাড়িটিতে 10 নভেম্বর যেখানে বিস্ফোরণ হয়েছিল তার ঠিক 10 থেকে 11 দিন আগে এই বাড়িটি ভাড়া নিয়েছিল উমর এবং এই বাড়িতে বসেই বিস্ফোরক তৈরি করেছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। এই বাড়িতে ভোরের দিকে সে থাকতো, সারাদিন থাকতো না এবং রাতে আবার ফিরতো এবং বাড়ির এই নিচের তলায় বসে এবং ছাদে বসে সে দীর্ঘক্ষণ চ্যাট করতো বলে আশেপাশের মানুষজনও জানিয়েছেন। ইতিমধ্যে এই বাড়ির ভেতরে একটি কন্টেনারও রয়েছে, সেই কন্টেনারের মধ্যে কি রয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। মোট 4টি ঘর রয়েছে এবং 4টি ঘরের মধ্যে একটি ঘরে সেই কন্টেনার রয়েছে। NIA, NSG এবং তদন্তকারীরা বারবার করে এই এলাকায় এসেছেন এবং আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে সোমবার সকালে মহারাষ্ট্র ATS এবং হরিয়ানা পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ ATS এই তদন্তকারী দলের সদস্যরা এই হিদায়তনগরে এসছেন। তারা বিভিন্ন এলাকায় বর্তমানে সার্চ অপারেশন চালাচ্ছে। তদন্তকারীরা মনে করছে কোথাও না কোথাও এই ঘরের সঙ্গে আশেপাশের গ্রামে প্রতিটি জায়গায় নেটওয়ার্কের সদস্যরা জড়িয়ে রয়েছে এবং যে কারণে এই সার্চ অপারেশন চলছে বলে ইতিমাত্র তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। ক্যামেরায় অনুদীপের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, হিদায়তনগর কলোনি, নু, হরিয়ানা। একটা বিষয়, উমর হচ্ছে আত্মঘাতী বোমারু আর মাথাকে শাহিন শাহিদ, সেই শাহিন শাহিদকে দেখছেন এবং তার সঙ্গে মুজাম্মিল। এই ছবিটা না ইতিমধ্যে নতুন ছবি এবং তারা কি কারণে এই ছবিটা তুলেছেন, ওই যে পেছনে দেখতে পাচ্ছেন, আমি যদি এই জায়গাটা দেখাই, এখানে একটা ব্রিজা গাড়ি দেখা যাচ্ছে যা ইতিমধ্যে তদন্তকারীদের রেডারে রয়েছে। এই ব্রিজা গাড়ি শাহিন শাহিদের নামে কেনা হয়েছিল আর যেদিন কেনা হয়েছে সেদিন মুজাম্মিলের সঙ্গে তাকে এই ছবি তুলতে দেখা গিয়েছে, যে ছবিটা নতুন এবং এই ছবিও ইতিমধ্যে তদন্তকারীদের যথেষ্ট সাহায্য করছে। এবার একটু আপনাদেরকে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের কিছু তথ্য দিই। দেখুন, এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে জঙ্গি চাষই হয় আর সেখানে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ। 9টা কোম্পানি রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে আর 9টাই কিনা সম্পূর্ণভাবে ভুয়ো। আমি এটা নিয়ে তন্ময় প্রামাণিকের সঙ্গে কথা বলতে চাইবো। তন্ময়, মানে এই যে 9টা কোম্পানির উল্লেখ করা হয়েছে, এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে এসে কোম্পানিগুলো সম্পর্কে? দেখো, 13ই নভেম্বর কিন্তু প্রথম নজরে আসে গোয়েন্দাদের যে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের যে একদম চেয়ারম্যান রয়েছেন বা একদম সর্বময় কর্তা বা মালিক যাই বলি না কেন, জাভেদ আহমেদ, তিনি কর্পোরেট ব্যবসার সঙ্গে মানে কর্পোরেটের সঙ্গে যুক্ত। সেইখানেই 9টি কোম্পানির প্রথম হদিশ মেরে তারপর যে তথ্য হাতে এসছে তা চমকপ্রদ। যদি আমরা নাম্বার 1 বলি, এই 9টি কোম্পানির ইমেল আইডি, ফোন নাম্বার 1, 2 এই 9টি কোম্পানির অ্যাড্রেস 1, কিন্তু তার অস্তিত্ব নেই, কোনো কোম্পানি ঘর নেই, অফিস নেই, কিছু নেই। এই 9টি কোম্পানির কোনো কর্মীর হদিশ পাওয়া যায়নি। এই 9টি কোম্পানির ESIC মানে ESI যেটাকে আমরা বলি, সেখানেও কোনো নথিবদ্ধ নেই, কোম্পানির নাম বা রেজিস্ট্রেশন কোনো কিছু। এই 9টি কোম্পানির জন্য কোনো PF এর ব্যবস্থা মানে EPFর যে তথ্য রয়েছে সেখানেও এই 9টি কোম্পানির কোনো হদিশ নেই। এর জলের কানেকশন নেই, বিদ্যুতের কানেকশন নেই, অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে এই 9টি কোম্পানি শুধু নামে বানানো হয়েছিল, কোম্পানির কোনো অস্তিত্ব নেই, অথচ কোটি 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 টাকা লেনদেন হয়েছে। তাহলে কিসের জন্য? কোথাও কি অন্যভাবে টাকা জঙ্গিদের সাহায্য করার জন্য এই 9টি ভুয়ো কোম্পানি বানিয়ে জাভেদ আহমেদ এই জায়গায় তিনি টাকাগুলো সাপ্লাই করেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল ফালাহ বিশ্ববিদ্যালয়, UGC এবং NAC তারা কি করে মান্যতা দেয় সেটাও কিন্তু তদন্তের আওতার মধ্যে চলে এসেছে। তাহলে কি কিছু যাচাই করা হয়নি? নজর থাকবে তন্ময়।
এই যে কোটি কোটি টাকার কথা বলছিল তন্ময় প্রামাণিক, এই কোটি কোটি টাকা শাহিন উমারদের ব্যাংক অ্যাকাউন্টেও পাওয়া গেছে। কে পাঠালো, কোথা থেকে এলো এত টাকা? আর সে কারণেই ইডি রেড করতে শুরু করেছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়। সেখানে যেমন পৌঁছে গিয়েছেন তদন্তকারীরা, একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের সূত্র ধরে 25 জায়গায় হানা দিয়েছে ইডি। এবং ভোর 5টা থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্যদের বাড়িতেও ইডির হানা। জামিয়ার 2টি এবং শাহিনবাগের একটি জায়গায় এজেন্সির অভিযান চলেছে আজ। दिल्ली में 10 नवंबर को लाल किला के सामने हुए ब्लास्ट में अब जांच तेज कर दी गई है। इस पूरे मामले में 2 लोगों की गिरफ्तारी हुई है, लेकिन कहीं ना कहीं अल फलाह यूनिवर्सिटी को फंडिंग कहां से मिल रही थी, डॉक्टर्स को फंडिंग कहां से मिल रही थी, इसकी जांच के लिए अब ईडी आगे आ चुकी है। और ईडी ने सुबह 5 बजे से अल फलाह यूनिवर्सिटी के हेड ऑफिस जो कि जामिया नगर दिल्ली में मौजूद है वहां पर रेड किए। सो ईडी की टीम यहां पर मौजूद है और यूनिवर्सिटी में तमाम जो दस्तावेज है उनको खंगाले जा रहे हैं। लोगों से पूछताछ की जा रही है जो यूनिवर्सिटी में काम करते हैं, जो इस हेड ऑफिस से जुड़े हुए हैं। और एक नहीं बल्कि 25 उन जगहों पर ईडी इस वक्त रेड कर रही है जो कि अल फलाह यूनिवर्सिटी और दूसरे संस्थानों से जुड़ी हुई है। तो एक साथ अलग अलग 25 जगहों पर ईडी ने आज सुबह 5 बजे से अपनी रेड की है। और आप देख सकते हैं कि जो पुलिसकर्मी है यहाँ पर तैनात हैं और तमाम जो दस्तावेज हैं यूनिवर्सिटी से जुड़े हुए उनको खंगाला जा रहा है। सबसे बड़ी बात यह है कि शाहीन शाहिदा ने 20 लाख रुपए की फंडिंग की थी। ये फंडिंग कहां से आई? और ये साफ हो चुका है कि अब विदेशों से फंडिंग इस ऑपरेशन के लिए की जा रही थी। ये तमाम जो आतंकी थे, मुजम्मिल, आदिल, शाहीन शाहिदा और सबसे बड़ा आतंकी जिसने इस ब्लास्ट को अंजाम दिया, उमर, इन सभी को विदेशों से फंडिंग की जा रही थी। और कहीं ना कहीं पाकिस्तान, टर्की और बांग्लादेश का भी नाम सामने आ रहा है। फिलहाल 25 जगहों पर ईडी एक साथ रेड कर रही है जो अल फलाह यूनिवर्सिटी के दूसरे संस्थान और हेड ऑफिस है। कैमरामैन राजेश के साथ पुनीत शर्मा, TV9 भारतवर्ष, दिल्ली। मैं गार्ड का काम करता हूँ। अच्छा, गार्ड का। यहाँ पर कौन सी टीम आई है? ईटी आई है। अच्छा, ईडी की टीम आई है। जी। कब आई है? ये सुबह 5 बजे आए हैं। अच्छा, 5 जी। कौन से फ्लोर पर रेड कर रहे हैं? 3rd फ्लोर पर है। किसका मकान है? और साउथ सिद्दीकी जी। तो यहाँ पर कितने लोग रहते हैं? यहाँ फैमिली रहते हैं। अच्छा, फैमिली रहते हैं।